হৃৎপিণ্ড চেপে থমেরে বসে রইল তে। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কথা বলার ভাষা যেন এক মুহূর্তের জন্য লোপ পেল তার। কিছু ভাবার বা করার অবকাশ পেল না। কথা বলারও জোর পাচ্ছিল না একটু। বুকের সাথে গলাও কাঁপছে। তে জমে যাচ্ছিল। মোটা প্রেমের চশমার ভেতর দিয়ে গাল ভিজে উঠল সাথে সাথেই। বুকটাও হু হু করে উঠল জাংকুকের জন্য। তে চেপে রাখা কান্নাটা অবশেষে আর দমিয়ে রাখতে গিয়েও পারল না। শব্দ করে কেঁদে উঠল তে। উনার কি হয়েছে ভাইয়া? জাংকুক ভাইয়ের টাইফয়েড জ্বর হয়েছে ভাবি। বিগত এক সপ্তাহ ধরে একই অবস্থা। দিন দিন জ্বরের মাত্রা আরো বাড়ছে। ডাক্তার ওষুধ কিছুই কাজ করছে না। এভাবে চললে ডাক্তার বলেছে ভাইয়ার অনেক বড়সড় ক্ষতি হতে পারে, এমনকি প্যারালাইজড হতে পারে। প্লিজ ভাবি, এবার অন্তত রাত ছেড়ে চলে আসুন না ভাইয়ের কাছে। আর কত অপেক্ষা করবে ভাই আপনার জন্য? অনেক তো হলো, এবার না হয় ফিরে আসুন। আমরা সবাই আপনার অপেক্ষায় আছি। বুক কেঁপে উঠল তে জাংকুকের বেহাল দশার কথা শুনে। তেরো মন এই মুহূর্তে জাংকুকের কাছে ছুটতে চাইছে। এক মুহূর্তের জন্য দীর্ঘ বছরের দূরত্ব কথাটা তের মাথায় আসলো না। শুধু আসলো তার এই মুহূর্তে জাংকুকের কাছে যেতে হবে। তে জাংকুককে দেখতে হবে। জাংকুক ভালো নেই, তার জাংকুকের পাশে থাকা চাই। ভাইয়া, আমি এক্ষুনি আসছি ওনার কাছে। রাতের গাড়ি ধরে চলে আসবো। প্লিজ আপনি ওনার খেয়াল রাখুন, আমি আসছি। ব্যস্ত স্বর শুনতে পারলো তৎক্ষণাৎ হবের 15 পাশ থেকে। ভাবি, আমি আপনার বাসার নিচেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। আপনাকে নিতে এসে কল করেছিলাম। আপনি দ্রুত নেমে আসুন। তাড়াতাড়ি করে ভাইয়ের কাছে পৌঁছতে হবে। ভাইকে আসার সময় ডক্টর নার্সদের হাতেই রেখে এসেছি। আর কিছু বাবা হলো না তে, আর না কোনো দিক তাকালো। কিভাবে যে দৌড়ে সবাইকে নিয়ে ঘর থেকে বের হলো সেটা একমাত্র তেই জানে। কারো ডাকে জবাবটা পর্যন্ত দেওয়ার হুঁশে ছিল না তে। ঝুম বৃষ্টির মধ্যে ঘর থেকে রাস্তায় বের হলো। পাশেই দেখলো সাদা একটা গাড়ি দাঁড়ানো। হবে গাড়ির লাইট জ্বালিয়ে ছাতা মাথায় দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে। তে দৌড়ে সেদিকে যেতেই হবে গাড়ির পিছনে দরজা খুলে দিল। তেকে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে তে দ্রুত গাড়িতে উঠে বসলো। হবে সামনে ড্রাইভারের পাশে বসতেই গাড়িটি চলতে শুরু করলো। বৃষ্টির পানিতে শাড়ির অনেকটাই ভিজে জবজব হয়ে গেছে। হিমশীতল ঠান্ডাও লাগছে, কিন্তু তারপরও তে স্থির থাকতে পারছিল না। অস্থিরতার সহিত গাড়ির ভিতরে ছটফট করছিল চাতক পাখির নেই। দুই ঠোঁট চেপে কান্না করছিল নিঃশব্দে জাংকুকের জন্য। আজ এত বছর পর হঠাৎ জাংকুকের এমন সংবাদ শুনবে আশা করেনি তে। বিষয়টি মেনে নিতে না পেরে অনেকটা শব্দ করে কেঁদে উঠল গাড়িতে। হবি স্বাভাবিক ভঙ্গিতে তের দিকে আহত দৃষ্টিতে তাকালো, যেন হবি জানতো তে এই মুহূর্তে জাংকুকের জন্যই কান্না করবে। এতটা ভালোবেসেও ভাইকে এত বছর নিজের থেকে কেন দূরে রেখেছিলেন ভাবি? কেন আরো আগে ফেললেন না? তাহলে আজ অন্তত এতটা বছর দুইজনের জীবন থেকে হারাতো না। তে ডুকরে কেঁদে উঠল। আমি কি ফিরতে চাইনি ভাইয়া, নাকি উনি আমাকে নিতে আসেননি? একটা বারো যোগাযোগ পর্যন্ত করেনি আমার সাথে। তাহলে আমি কিভাবে ফিরে যেতাম ওনার কাছে? আপনি নিজেই তো জাংকুক ভাইকে সকল যোগাযোগের রাস্তা বন্ধ করে দিয়েছিলেন ভাবি। সবকিছু যে শুধু আপনিই করেছিলেন সেদিন। আপনি জাংকুক ভাইকে কসম দিয়ে সেদিন চলে গিয়েছিলেন বলে ভাই আপনার খোঁজ করেনি। পরিবার ছাড়া, আপনাকে ছাড়া এতটা বছর দূরে দূরে থেকেছে শুধু আপনার জন্য। আপনি ভাইকে বাধ্য করেছিলেন দূরে থাকতে। তাহলে ভাই আপনাকে কিভাবে ফিরে নিয়ে যেত ভাবি? ফিরে তো আপনার আসার কথা ছিল। তে চমকে উঠল। তার জন্য জাংকুক এত বছর দূরে দূরে থেকেছে, কিন্তু কেন?
মুহূর্তে স্মরণ করার চেষ্টা করলো তার আর জাংকুকের লাস্ট দেখার ঘটনাটিকে। সেদিন তাদের মধ্যে প্রচুর পরিমাণে কথা কাটাকাটি হয়েছিল। শুরুটা জাংকুক করেছিল। জাংকুকের রাগের শিকারই হয়েছিল। নর্মাল সাধারণ একটা বিষয় নিয়ে প্রথমে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তের মুখে মুখে তর্ক করাটা জাংকুকের পছন্দ হয়নি বলে তাকে থাপ্পড় মেরেছিল সেদিন। তেও অপমান আঘাত সহ্য করতে না পেরে সেদিন চলে এসেছিল নিজ বাড়ি। আসার সময়ও জাংকুককে রাগের বশে অনেক কথা শুনিয়ে এসেছিল, কিন্তু জাংকুক তার কোন কথাটা ধরে এতটা বছর অভিমান দেখিয়ে সবকিছু ছেড়ে দূরে থাকলো। কি এমন কথা হতে পারে? তে আর কিছুই ভাবতে পারছিল না। তাই কম্পিত গলায় পুনরায় প্রশ্ন করলো, আমি বাধ্য কিভাবে করব ওনাকে? আমি নিজেই তো ওনার অপেক্ষায় বসেছিলাম। তাহলে? সামনে থেকে হবে দীর্ঘশ্বাসের শব্দ কানে আসলো তের। তিনি আবারও হতাশ গলায় বলল, 18 বছর আগে না হয় আপনি ছোট ছিলেন, বুঝতেন না বিষয়গুলো, কিন্তু বড় হওয়ার পর কেন বিষয়গুলো বুঝলেন না ভাবি? সেদিনের হওয়া ঝামেলার কথাগুলো কেন পুনরায় ভাবার চেষ্টা করলেন না? তাহলে উত্তর আপনি নিজেই পেয়ে যেতেন। মানে? আপনার মনে আছে ভাবি, সেদিন আসার সময় আপনি রাগে কি বলে এসেছিলেন ভাইকে? আপনি ভাইকে কসম দিয়ে এসেছিলেন যেন ভাই আপনার কাছে কখনো না যায়, যোগাযোগ না করে। যদি ভাই আপনার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করে তাহলে আপনার মরা মুখ দেখবে, আপনি সুইসাইড করবেন। আপনার এই কথাকে ধরে ভাই আপনার সাথে এত বছর যোগাযোগ করেনি। ভেবেছিল হয়তো আপনি নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসবেন, কিন্তু আপনি আসেননি। ভাইও আপনার কসম ভেঙে যোগাযোগ করতো না। দাদা দাদিকেও আপনাদের বাসায় পাঠানো হলো, আপনি আসলেন না, বরং আপনার বাবা ডিভোর্স দিবে বললেন। এই জেদে ভাইয়া ও আর বাংলাদেশে ফিরল না, শুধু অপেক্ষা করছিল আপনার একটা বার জীবন বাড়িতে আসার। আপনি যদি স্বেচ্ছায় একটা বার জীবন বাড়িতে আসতেন তাহলে আপনার দেওয়া কসমও ভেঙে যেত, ভাইও ফিরে আসতো আপনার কাছে। আপনি কখনোই আসলেন না। ভাই ভাবলো হয়তো আপনি বড় হয়ে বিষয়টি বুঝবেন এবং চলে আসবেন, তখনও আপনি আসলেন না। দাদা দাদির মৃত্যুর সংবাদ পেয়েও আসলেন না। তারপর থেকে ভাইও জেদ ধরে আপনার অপেক্ষা ছেড়ে দেয়। আমরা সবাই ভেবেছিলাম ভাই হয়তো আপনাকে ভুলে গেছে, কিন্তু বিগত 1 সপ্তাহে বুঝলাম ভাই আপনাকে কখনো ভুলতেই পারেনি। জ্বরের ঘরে বারবার শুধু আপনার নামই নিচ্ছে সে। তাই ডক্টর বলেছে যে করেই হোক আপনাকে ভাইয়ের কাছে নিতে, এতে যদি ভাই ভালো হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আজ আমি এখানে। আপনি জানতেন ভাই রাগী মানুষ, তারপরও কেন সামান্য মেনে নিতে পারলেন না তাকে? ভাই তো কারণে কিছু করে না। সেদিনও আপনার ভালো চিন্তা করেই আপনাকে থামাতে চেয়েছিল, আপনি বুঝতে না পারায় থাপ্পড় মেরেছিল, কিন্তু আপনি ভুল বুঝলেন, চলে গেলেন। নিজের ভুল হয়তো একটা সময় বুঝতে পারবেন, তবে জীবনে অনেক বড় একটা আফসোস থাকবে আপনার। কেন আপনি সামান্য কথা ধরে জীবনের 18টা বছর হারালেন? হবির কথায় মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠল তে। সত্যিই তো, তে আফসোসের সাগরে তলিয়ে যাচ্ছে। সামান্য একটু ভুল থেকে হারিয়ে গেল তাদের জীবনের দীর্ঘ 18 বছরের গল্প। অনুতাপে অনুতাপে কলিজা জ্বলে উঠল তার। হা হা করছে বুক। আর কতটা জ্বললে তার অনুতাপের গহীনতা কমবে? ভুল করেও তার নিতে কষ্ট হচ্ছে, তাহলে জাংকুকের কতটা কষ্ট হয়েছে এতটা বছর পার করতে? কষ্ট আর্তনাদে চিৎকার করতে মন চাইছে। সিটে হেলিয়ে পড়ে ডুকরে ফুফিয়ে কেঁদে উঠল তে। ততক্ষণ কাঁদে যতক্ষণ না জীবন বাড়িতে পৌঁছায়। রাতে কয়টা বাজে তের খেয়াল নেই। প্রাণপণ দৌড়ে পৌঁছালো জাংকুকের রুমে। থমকানো ভঙ্গিতে জায়গায় দাঁড়িয়ে পড়ল জাংকুকের অবস্থা দেখে। হাতে ক্যানোলা লাগানো, নিস্তেজ ভঙ্গিতে বিছানায় ঘুমিয়ে আছে শটান হয়ে।
রুমে দুজন নার্স রয়েছেন জাঙ্কুকের তদারকির জন্য। তে ধীর পায়ে জাঙ্কুকের দিকে এগোলো। জাঙ্কুকের পাশে ফ্লোরে ধপ করে বসে তার হাতটা চেপে ধরে সশব্দে কেঁদে ফেলল। তার কান্নায় চমকে উঠে দুইজন নার্স তের দিকে উদ্বিগ্ন হয়ে এগিয়ে এসে নিষেধ করে বলল, কে আপনি? ওনার কি হন? এভাবে পেশেন্টের কাছে বসে কাঁদবেন না। ওনাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, কাল সকালের আগে উঠবে না। আপনি বাহিরে যান পেশেন্টের কাছ থেকে প্লিজ। তের ভাবান্তর হলো না। জাঙ্কুকের হাতে কপাল ঠেকিয়ে অনুতাপে আরো ডুকরে কেঁদে উঠল। কারো কথা ভালো লাগছে না তার। তখনই শোনা গেল হবির কথা। হবি রুমে ঢুকে নার্সকে নিষেধ করলো তেকে কিছু না বলতে। অল্প কিছু সময়ের মধ্যে হবি নার্স দুটোকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল, তাদের দুজনকে একা রেখে। তে নিস্তেজ ভঙ্গিতে বসে রইল বেশ অনেকক্ষণ। হঠাৎ কানে জাঙ্কুকের মৃদু ঘুঙ্গানির শব্দ শুনে চমকে ওঠে। দ্রুত বিছানায় জাঙ্কুকের সম্মুখে বসল। জাঙ্কুক হালকা স্বরে কিছু একটা বলছে। তে প্রথমে বুঝতে না পেরে তার কান জাঙ্কুকের মুখের সামনে নিল। জ্বরে তৃষ্ণার্থে কাতর হয়ে পানি চাচ্ছে। তে দ্রুত উঠে পাশের জগ থেকে গ্লাসে পানি ঢেলে জাঙ্কুককে ধরে বসাতে চাইল। জাঙ্কুকের প্রশস্ত শরীর টেনে বসাতে বসাতে তেকে বেশ ব্যাগ পেতে হয়েছে। দুর্বলতায় জাঙ্কুক মাথা ছেড়ে বারবার ঢলে পড়ে যাচ্ছে। শরীরে প্রচন্ড রকমের গরম, জ্বরের ঘোরে চোখ দুটো পর্যন্ত খুলছে না। তে জাঙ্কুকের পাশে বসে খাটে হেলান দিয়ে দু হাতে টেনে জাঙ্কুকের মাথাটা তার কাঁধের উপর রাখলো। পাশ থেকে গ্লাস উঠিয়ে একটু একটু করে পানি খাওয়াতে লাগলো জাঙ্কুককে। জাঙ্কুকের বেহাল দশা দেখে তে ঠোঁট কামড়িয়ে নাক টানছিল কান্নায়। জাঙ্কুকের যত্ন দরকার আপাতত। নিজের করা ভুলটা জীবনে কখনো হয়তো পূর্ণ করতে পারবে না, তবে এবার বাকিটা জীবনতে জাঙ্কুকের সাথেই থাকতে চায়। জাঙ্কুক রাখতে না চাইলেও তে জোরপূর্বকই থাকবে তার সাথে। যেহেতু অপরাধটা তার, তাই ক্ষমাটা সহজেই আশা করাও যাবে না। যত কিছু হোক না কেন এবার জীবনে দ্বিতীয়বার জাঙ্কুককে ছাড়ছে না তে। আর না তাকে ছাড়তে দিবে। তে জানে রাগ দেখাবে, কিন্তু তাকেও শক্ত থাকতে হবে। হার মানা যাবে না। অর্ধ বয়সে এসে যদি বাচ্চামো করতে হয় করবে, তারপরও জাঙ্কুককে আঁচলে বাঁধবে তে। হাতে গ্লাসটা রাখতে তের মনে হলো জাঙ্কুক তার সাথে ঘনিষ্ঠ হতে চাচ্ছে। কিছু বিড়বিড় করতে করতে তে চমকে উঠল। পিঠের উপর গরম স্পর্শ অনুভব করে তে থমকে তাকাতেই দেখলো জাঙ্কুক দুর্বল হাত দুটো দিয়ে তেকে ধরার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তার গলায় মুখ ডুবিয়ে গরম উষ্ণ নিঃশ্বাস ফেলে অস্পষ্ট স্বরে বলে উঠল, তুমি এসেছো তে? তোমার গায়ের ঘ্রাণ আমি পাচ্ছি কেন? সত্যিই আছো নাকি নেই? চেপে রাখা কান্নাটা বেরিয়ে আসতে চাইছে বাদ ভেঙে। গাল বেয়ে দর দর করে নুনে জল গড়াচ্ছে। জাঙ্কুক এখনো তার গায়ের ঘ্রাণ চেনে, এত বছর পরও ভোলেনি। এতটা ভালোবাসে সে তেকে। আর তে কান্না ভেজা গলায় কোনো রকম বলল, গরম দুটো হাতের স্পর্শ অনুভব করলো পিঠে আর পেটে। জাঙ্কুকের মুখ তের গলাতে, হয়তো তেকে জড়িয়ে ধরার চেষ্টা করছে। তে বিষয়টি বুঝতে জাঙ্কুক পুনরায় অস্পষ্ট স্বরে আওড়ায়, আমার কাছে পেতে এতটা দেরি করলে কেন তে? আমি অপেক্ষা করেছি তো তোমার। জাঙ্কুকের জ্বরের ঘোরে প্রতিটা কথা তের কলিজায় বিষাক্ত তীরের মতো আঘাত করছে। তে জানে জাঙ্কুক এই মুহূর্তে যা বলছে সবকিছু জ্বরের ঘোরে বলছে। সজ্ঞানে থাকলে কখনোই বলতো না, উল্টো তাকে রুম থেকে এতক্ষণে বের করে দিত। নিজের ভালোবাসাটা প্রকাশ করা তো দূরে থাক, আজ অনেকটা দিন অনেক বছর পর তার স্পর্শ পাচ্ছে তে। তাকে দেখছে, তার গলার স্বর শুনতে পাচ্ছে।
তে অনুতাপে শিহরিত হয়ে ঝরঝর করে কেঁদে বলল, আমি সরি, আমি সত্যি সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা চাওয়ার ভাষাও আমার কাছে নেই, আমি সত্যি বুঝতে পারিনি। তোমার একটু করে বুঝতে এতটা বছর লেগে গেল তে। সরি সরি সরি। জাংকুকের আর কোনো কথা শুনল না তে। তের গলায় জাংকুকের ফেলা ঘন ঘন নিঃশ্বাসে বুঝলো জাংকুক ঘুমিয়ে পড়েছে। জাংকুকের কষ্ট হচ্ছে ভেবে তে জাংকুককে ধরে কোনো রকম টেনে বিছানায় শোয়াতে সক্ষম হলো। জাংকুকের বয়স হলেও শরীরের ওজন কমেনি বিন্দু মাত্র। সে প্রশস্ত জিম করা ফিটফাট শরীর এখনো আছে। মুখে বয়সের ছাপ পড়েছে, কিন্তু সৌন্দর্য কমেনি। জ্বরের কারণে মুখটা মলিন হয়ে আছে, দুর্বলতা মুখে স্পষ্ট প্রকাশ পাচ্ছে। তে টানাটানি করে জাংকুকের বালিশে শোয়াতে জাংকুক পুনরায় উঠে গেল, তার দিকে তাকালো। তেকে নিজের মুখের সামনে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ক্যানোলার দুর্বল হাতটা উঠিয়ে তের গাল আলতো স্পর্শ করে বলল, আমাকে ঘুম পাড়িয়ে আবারও চলে যাবে তুমি? দু হাতের আঁচলে জাংকুকের মুখ চেপে ধরে পাগলের মতো ঠোঁট ছোঁয়ালো জাংকুকের সারা মুখে। কপালে কপাল ঠেকিয়ে বলল, যাব না আপনাকে ছেড়ে, আর কখনোই যাব না। সব সময় আপনার পাশে থাকবো, সব সময়। দুর্বল চিত্তে জাংকুক পুনরায় ঘুমিয়ে পড়লো। তে জাংকুকের মাথার পাশে বসে খাটে হেলান দিয়ে সারাটা রাত পার করলো। সকাল 7টার দিকে ঘুম ভাঙলো তার, তাও নার্সের ডাকে। তে হতভম্ব হয়ে বসে প্রথমে খোঁজ করলো জাংকুকের। পাশে তাকিয়ে দেখলো না, উনি এখনো ঘুমিয়ে আছেন। স্বস্তির নিঃশ্বাস ফেললো। হাত বাড়িয়ে জ্বরটা চেক করলো, না তখনও বেশ জ্বরই আছে। তে এবার ভয় পেল জাংকুকের জ্বর কমছে না দেখে। নার্স মেয়েটি জাংকুকের জ্বর মেপে একটা ইনজেকশন পুশ করলো ক্যানোলা দিয়ে। জাংকুককে ডেকে তুলতে নিষেধ করলো নার্স। ওনাকে ডাকবেন না এখন, আরো কিছুক্ষণ ঘুমালে ওনার জন্য ভালো হবে। তে জাংকুকের মাথায় হাত বুলিয়ে বেশ কিছুক্ষণ বসে রইল। প্রায় 9টার দিকে মনে হলো বাসায় ফোন করে সবাইকে তার অবস্থার কথা বলা দরকার। আস্তে করে জাংকুকের পাশ থেকে উঠে বারান্দায় গেল। জাংকুকের ফোন থেকে ফোন করে বাসার সবার সাথে অনেকক্ষণ কথা বলল। সবাইকে জানালো সে স্বামীর ঘরে ফিরে এসেছে, এবার থেকে সে এখানেই থাকবে। তার কথায় সবাই খুশি হলো, বিশেষ করে জিমিন আর ইউনজুন বেশি খুশি হয়েছে। ফোনের কথা শেষ করে মনে হলো এবার গায়ের কাপড়গুলো চেঞ্জ করা দরকার। পুনরায় শাড়ি পরলো তে। কাপড়গুলো পেল তার আর জাংকুকের রুমে। সেই 18 বছর আগে তে যেমনটা রেখে গিয়েছিল ঠিক তেমনটাই আছে সবকিছু। কাবাটে জায়গার কাপড় জায়গায় পেল, একটুও নড়চড় হলো না। তের আগের কাপড়ও শরীরে ফিট হয়েছে, কারণ আগের থেকে মোটানোয় শুকিয়ে গেছে। কিশোরী বয়সে তে বেশ নাদুস নাদুস গোলগাল স্বাস্থ্যবান ছিল, যেটা এখন নেই। তের বয়স হয়েছে তবে মোটা হয়নি, কারণ টেনশনে অনেকটা শুকিয়ে গেছে। সবসময় ঠিকঠাক না খেতে খেতে রাতে ভেজা কাপড় ছেড়ে গোসল করে কাবার থেকে জলপাই রঙা একটি জামদানি শাড়ি পরে নিল। কারণ কাবাটে নর্মাল কোনো শাড়ি না থাকায় জামদানি শাড়িটাই পরতে হলো। তাছাড়া এই বয়সে সবার সামনে 3 পিস পরে হাঁটতে ইতস্তত বোধ করছিল তে। সারাটা দিন গেল জাংকুকের বেহাল দশায়। জাংকুকের জ্বরে তেমন পরিবর্তন দেখা গেল না। তে সারাক্ষণ জাংকুকের পাশেই বসেছিল। ডক্টর, নার্স, হবিও ছিল। বিষয়টি নিয়ে সবাই চিন্তিত। তের তো দম বন্ধ হয়ে আসছে।
তবে যেটা নতুন ঘটেছে সেটা হলো জাঙ্কুক সারাদিন তের দিকে দুর্বল চোখে চেয়ে দেখে গেছে। যতক্ষণ হুঁশে ছিল ততক্ষণ শুধু তের দিকেই তাকিয়েছিল। হয়তো জ্বরের ঘোরে তের উপস্থিতিটাকে স্বপ্ন বা কল্পনা ভাবছে। জাঙ্কুকের দৃষ্টি বলছে তে যে এখানে আছে এখনো বিশ্বাস করতে পারছে না। বিছানায় জাঙ্কুকের পাশে বসেছিল তে। দিনে দুবেলা করে জাঙ্কুককে স্যুপ ঔষধ তে খাইয়ে দিয়েছে। কোনো কিছু আর নার্স বা ডক্টরের হাতে দেয়নি। তার স্বামীর যত্ন এবার থেকে সে নিজেই করবে। জাঙ্কুককে বিছানায় বসিয়ে স্যুপ খাওয়ানোর সময়ও জাঙ্কুকের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। স্যুপ পুরোটাই খেলো, মেডিসিনও খেলো, পুনরায় শুইয়ে দিল ঘুমানোর জন্য। কারণ জ্বরের তাপ অনেক বেশি ছিল, হাঁটাচলা করা মুশকিল। দুপুরের দিকে ঘুমালে সেই ঘুম ভাঙে সন্ধ্যা 7টায়। জাঙ্কুকের শরীর ঘেমে ওঠাইতে বুঝলো জ্বর ছেড়েছে। দ্রুত ঘুম থেকে জাঙ্কুককে তুলে খাটে হেলান দিয়ে শোয়ালো। দুর্বলতায় কোনো রকম তের দিকে চোখ মেলে তাকিয়েছিল। জাঙ্কুকের গায়ে টি শার্ট খুলে বেজানো কাপড় দিয়ে জাঙ্কুকের গা মুছে দিল তে। কিন্তু জাঙ্কুকের থেকে বেশি তের হাত জোড়া কাঁপছিল। তার কম্পিত হাতের দিকে জাঙ্কুক দৃষ্টি তাক করলো হালকা কপাল কুঁচকে। হয়তো তের কেঁপে ওঠার কারণটা বোঝার চেষ্টা করছে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে মনে মনে বলল, আচ্ছা উনি কি এখনো আমাকে বিশ্বাস করতে পারছে না নাকি? তে জাঙ্কুকের দিকে চোখ তুলে তাকাতেই চোখোচোখি হলো দুজনের। তে দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে জাঙ্কুকের গা মোছায় মনোযোগী হলো। আজ এত বছর পর জাঙ্কুকের উন্মুক্ত বুক পিঠ দেখলো তে, ছুঁয়ে দিল মন ভরে। জাঙ্কুকের বয়স 45 হলেও সৌন্দর্যের ঘাটতি নেই। বয়সের ছাপটাও বেশি বোঝা যাচ্ছে না। স্ট্রং পার্সোনালিটি ব্যক্তি যাকে বলে, ফিট এন্ড ফাইন। আচ্ছা জাঙ্কুককে তো বুড়ো লাগছে না, তাহলে কি তে বুড়ি হয়ে গেল? 35 বছরে কি মানুষ বুড়ি হয়ে যায়? জাঙ্কুকের কাছে তো এখন তেকে নিশ্চয় বুড়ি লাগছে। তে নিজের মনেই আওড়ায়, আচ্ছা একবার বুড়ো বলে ডাকবো ওনাকে, দেখবো কি রিয়াকশন দেয়। ভাবনা অনুযায়ী তে বলে ফেললো, বুড়ো বয়সে এত জ্বর বাঁধালেন কিভাবে? তের কথায় জাঙ্কুকের উত্তর না পেয়ে কৌতূহল বশত আর চোখে তাকালো জাঙ্কুকের দিকে। সাথে সাথে চোখ মিলল দুজনের। জাঙ্কুকের চোখে মুখে বিরক্তি, রাগ স্পষ্ট। হয়তো তের বুড়ো বলাটা জাঙ্কুকের পছন্দ হয়নি। তার বেশ ভালো লাগলো এত বছর পর জাঙ্কুককে রাখতে দেখে। এই মজা না করে এবার বেশ সিরিয়াস হয়ে বলল, আপনার জ্বর ভালো হচ্ছে না কেন? তো সোজা কথার উত্তর জাঙ্কুক সোজাভাবে দিল না, বরং পাল্টা প্রশ্নে বলল, তুমি জড়িয়ে ধরছো না কেন? তে থতমত খেয়ে গেল। আমার জড়িয়ে ধরাতে আপনি ভালো হবেন? জাঙ্কুক রাগী গলায় বলল, বের হও আমার রুম থেকে, যাও। তে আমলে নিল না বিষয়টি। মাত্র তো শুরু হয়েছে, বাকিটা জীবন এটাই শুনতে হবে। নতুন কিছু না এসব। তে কথা না বাড়িয়ে মনোযোগ সহকারে আগে জাঙ্কুকের শরীর মুছে দিল, হাত পা মুছল। তখনও জাঙ্কুক বিরক্তির চোখে তের দিকে তাকিয়েছিল। হয়তো তে জড়িয়ে না ধরার জন্য, অথবা তেকে রুম থেকে বের হতে না দেখে রাগ হচ্ছে। তে আগে নিজের কাজ শেষ করলো। জাঙ্কুকের জ্বর নিয়ে ছেলে খেলা নয়। তারপর এসে জড়িয়ে ধরলো, আলতো করে জাঙ্কুকের বুকে মাথা রাখলো। এই বুকটা এত বছর তার জন্য খালি ছিল। তে তার জায়গায় ফিরতে দেরি করে ফেললো। জাঙ্কুককে অনেক বেশি কষ্ট দিয়ে ফেললো নিজের অজান্তে। অপরাধ বোধে পুনরায় কেঁদে উঠল তে। জাঙ্কুকের বুকে মাথা রেখে ফুপিয়ে উঠল। তার শরীর মৃদু কাঁপছে কান্নায়। জাঙ্কুক সেটা বুঝতে পারছে, তাই তেকে নিজের দু হাতের আঁচলে জড়িয়ে ধরার চেষ্টা করছে। দুর্বলতায় জাঙ্কুকের হাতও কাঁপছিল। কতটা সময় একে অপরের সাথে আলিঙ্গন করে বসেছিল জানা নেই, হয়তো ঘন্টা দুয়েক।
পুনরায় জাঙ্কুকের শরীর গরম হতে তের হুঁশ ফেরে। দ্রুত বুক থেকে উঠতে চাইলে বাধা দেয় জাঙ্কুক, উঠতে নিষেধ করে। এখানে থাকো তে। কিন্তু তে মানল না, জোর করে উঠে জ্বরটা চেক করলো। সর্বনাশ, পুনরায় গা কাঁপিয়ে জ্বর এসেছে। আবার জ্বর এসেছে, কি করবো এখন? তে দ্রুত কাবার থেকে টি শার্ট এনে জাঙ্কুককে পরিয়ে দিল। গাড় ঘুরিয়ে ঘড়ির দিকে তাকাতেই সময় 10:30টার কাটায়। তে চমকে উঠল নিজের বেখেয়ালিতে। এতটা সময় জাঙ্কুককে খালি গায়ে রাখার জন্য পুনরায় জ্বর এসেছে। শিট! জাঙ্কুককে শুয়ে গেল কিচেনে। কিচেনটা দেখেও কেঁপে উঠল অন্তর। এই তো সেই কিচেন যেখানে দাদির আঁচল ধরে দাঁড়িয়ে থাকতো তে। নতুন স্মৃতি মনে হতে তে চোখে অশ্রু তৈ তৈ করে ভরে উঠল। তে ঠোঁট কামড়িয়ে কান্না আটকিয়ে নিজের হাতে স্যুপ বানালো। জাঙ্কুককে খাইয়ে দিয়ে মেডিসিন খাওয়ালো। বিছানায় শুইয়ে দিয়ে রাতভর মাথায় জল পড়তে দিল। একটা সময় তেও খাটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল জাঙ্কুকের মাথায় হাত রেখে। শেষ রাতে তে বুঝতে পারলো কেউ তার সাথে ঘনিষ্ঠ হচ্ছে। তে চমকে উঠে বাধা দিতে চাইলে তার নিঃশ্বাস আটকে আসার জোগাড় হয়। তোর ঠোঁট কারো দখলে। ঘুমের রেশ তখনও তের কাটেনি পুরোপুরি। মুচড়ামুচড়ি করতে বুঝলো জাঙ্কুকের ব্ল্যাঙ্কেটের নিচেতে। জাঙ্কুক তের উপরে, তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চাইছে। তে আটকে উঠে জাঙ্কুককে বাধা দিচ্ছিল। প্লিজ প্লিজ ছাড়ুন, কি করছেন? এইভাবে কোনো কিছু চাই না তে। জাঙ্কুক সজ্ঞানে নেই। জ্বরের ঘোরে তেকে কাছে টেনে সকালে মনে থাকবে না, সবকিছুই ভুলে যাবে। তে বাধা দিতে জাঙ্কুক তার হাত দুটো বিছানায় চেপে ধরে। চুপ চুপ তে, চুপ থাকো, একটু ডিস্টার্ব করবে না। আমাকে আমার কাজ করতে দাও। তোমার শরীরের ঘ্রাণ আমাকে উন্মাদ করে দিচ্ছে। আই লাইক ইউর বডি স্মেল। আমি তোমাকে চাই এই মুহূর্তে। আই নিড ইউ সো ব্যাডলি। জাঙ্কুক তেকে আর কোনো কথা বলার সুযোগ দিল না। তে ঠোঁট ছেড়ে গলায় নেমে গেল। জাঙ্কুকের হাতে ছোঁয়াও তীব্র থেকে তীব্র হচ্ছিল। অনেকটা বছরের তৃষ্ণা সেটা জাঙ্কুকের প্রতিটা ছোঁয়ায় প্রকাশ পাচ্ছিল। তে দাঁতে দাঁত খিচে সহ্য করছিল সবটা। আর বাধা দিল না জাঙ্কুককে। ব্যাঠিক কোনো কিছুই হচ্ছে না তাদের মধ্যে। তাছাড়া জাঙ্কুকের সাথে এখন জোরাজুরি করলেও জাঙ্কুককে থামাতে পারবে না। উল্টো জাঙ্কুকের আরো ক্ষতি হবে। দুর্বল শরীরে জ্বরটা আরো বাড়বে। তাই মেনে নিল জাঙ্কুকের স্পর্শকে। শেষ রাতের পর তে আর ঘুমায়নি। সকাল হয়ে গিয়েছিল বলে গোসল করে লাল রঙের একটা জামদানি শাড়ি পরে নিল। নিজেরই প্রচুর লজ্জা লাগছে। এই বয়সে এসে সবকিছু আবার নতুন লাগছে। উফ, নতুন বউ ফিল আসছে। সত্যি কি তাই? মোটেও না। বউ তো পুরাতনই, শুধু ছোঁয়াটাই নতুন। এই জন্য হয়তো সবকিছু নতুন নতুন লাগছে। কিচেনে গেল জাঙ্কুকের জন্য চিকেন স্যুপ করতে। আর বাকি সার্ভেন্টদের তাদের জন্য খাবার বানাতে বলল। স্যুপ নিয়ে বের হতে তে দেখলো জাঙ্কুক সিঁড়ি বেয়ে নিচে নামছে। তে কপাল কুঁচকে তাকাতে জাঙ্কুক এসে সোজা ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসলো। হালকা চেঁচিয়ে সার্ভেন্টের উদ্দেশ্যে বলল, আমার ব্ল্যাক কফি দিয়ে যাও। কাল রাতেও এত জ্বর ছিল, আজ সকাল সকাল সুস্থ হয়ে গেল। সত্যি সুস্থ হয়েছে নাকি জ্বর নিয়ে উঠে এসেছে? তে এগিয়ে জাঙ্কুকের সামনে স্যুপের বাটি রাখলো। জাঙ্কুকের কপালে হাত রেখে বুঝলো সেও গোসল করেছে। অসময়ে গোসল করাটা ঠিক ছিল না তার শরীরের জন্য। তারপরও তে কিছু বলল না, কারণ গোসল করাটা ফরজ ছিল তাই। তে কপালে হাত রাখতে বিরক্তির চোখ তুলে তের দিকে তাকাতে অনেকটা ভূত দেখার মতো চমকে উঠল জাঙ্কুক নিজের পাশে তেকে দেখে।
অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকলো তার দিকে। তে বুঝলো বিগত 2 দিনের কথা জাঙ্কুকের কিছু এখন মনে নেই। তাই হয়তো তাকে এই মুহূর্তে দেখে চমকে উঠেছে। তে সুপের বাটি জাঙ্কুকের সামনে রাখলো। নিজের জন্য কিচেন থেকে পাউরুটি আর জেল নিয়ে আসলো, সাথে গরম কফিও। জাঙ্কুকের পাশাপাশি বসলো। জাঙ্কুক তখনও তের দিকে ভূত দেখার মতো করে অবিশ্বাস্য দৃষ্টিতেই তাকিয়ে আছে। তে রুটি মুখে তুলতে তুলতে বলল, আপনার এইভাবে তাকানোতে আমি সত্য থেকে মিথ্যে হয়ে যাব না। আপনি চোখে ঠিকঠাকই দেখছেন, তাই আমার দিকে নজর না দিয়ে নিজে। তে সত্যিকারের উপস্থিতি বুঝতেই জাঙ্কুক রেগে গেল মনে হয়। তাই কটমট করে বলল, কেন এসেছো তুমি এখানে? বুড়ো বয়সে আপনাকে বাবা বানাতে। জাঙ্কুক দ্বিগুণ রেগে গেল। তোমাকে বাসায় কে ঢুকতে দিয়েছে? তে কপাল কুঁচকে জাঙ্কুকের দিকে তাকালো। নিজের বাড়ি, নিজের ঘর, নিজের স্বামী, আমার কার পারমিশন লাগবে? আজব। 2 দিন ধরে তো আপনি আমার সাথেই থাকছেন, এখন ভুলে বসে আছেন কেন? জাঙ্কুক চমকে উঠল। মানেটা এখন না, 1-1.5 মাস পরেই বলতে পারবো। এখন সিউরিটি দিয়ে কিছু বলা ঠিক হবে না মনে হয়। তের দিকে কপাল কুঁচকে তাকিয়ে থেকে কিছুক্ষণ চুপ করে রইল জাঙ্কুক। তার কথা সারমর্ম বুঝতে পেরে চমকে উঠে বলল, রাতে আমাদের মধ্যে কিছু। লজ্জায় বামে তাকিয়ে মুখ লুকালো তে। জাঙ্কুককে শেষ করতে না দিয়েই বলল, জি অনেক কিছুই। স্তব্ধের নিয়ে তবদা খেয়ে বসে থেকে হঠাৎ রেগে জাঙ্কুক বলল, তুমি আমার অসুস্থতার ফায়দা উঠিয়েছো? তে অবাক হয়ে বলল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, ছি ছি, আমি আর আপনার অসুস্থতার ফায়দা? তওবা তওবা, ফায়দা তো আপনি আমার উঠিয়েছেন। বুড়ো হয়েও শরীরের তেজ কমেনি, সোজা জোরাজুরি করলেন আমার সাথে। আমি না হয় নার্স সেজে আপনার সেবা যত্ন করতে চাইলাম, কিন্তু আপনি কি করলেন? স্বামী হয়ে আপন করে নিলেন আমাকে। আচ্ছা তাও বুঝলাম, বউ বলে মাফ করলাম, কিন্তু এখন মিথ্যে অপবাদ রটাচ্ছেন আমার নামে। কি প্রমাণ আছে আমি আপনার ফায়দা উঠিয়েছি সেটা নিয়ে? বরং আমার কাছে প্রমাণ আছে আপনি আমার সাথে জোরাজুরি করেছেন সেটা নিয়ে। বুড়ো বয়সেও তেজ কমেনি, দেখাবো আপনার করা দাগগুলো। ছি ছি, এর থেকে তো আমিই ভালো, মানুষকে শিয়ালের মতো কামড়াই না। তাছাড়া আমি এখনো জোয়ান তো আছি, বুড়ো হই নেই। তার মজা করা কথায় হঠাৎ রেগে উঠে গেল জাঙ্কুক। তাকে কিছু না বলে চলে যেতে নিলে তে পুনরায় পিছন থেকে খোঁচা মেরে বলল, দেখুন এই বয়সে এসে এখন আমি আপনার সাথে বাচ্চামো করতে পারবো না, তবে চাইলে আপনাকে বাচ্চার বাবা বানিয়ে দিতে পারবো। আমি কিন্তু রাজি আছি আপনাকে বুড়ো বয়সেও বাবা বানাতে। রাগী চোখে কটমট করে ঘুরে তাকালো তার দিকে। তের বারবার বুড়ো বলাতে রেগে গেল জাঙ্কুক। রাগী স্বরে বলল, বুড়ো হবে তোমার বাপ, একদম বিটলামি করবা না আমার সাথে, বলে দিলাম। আমার বাবা বুড়ো ছিল, এখন তিনি নেই, সে মৃত, তাই এখন আপনি বুড়ো। তাছাড়া আপনার সাথে আমার পূর্ব থেকে বিটলামির সম্পর্ক। বেয়াই বেয়ান হিসেবে এতটুকু বিটলামি করা আমার প্রাপ্য। আপনি রাগ করবেন, করতে পারেন, বাধা দিব না, তবে আমি একা কেন আপনার রাগ সহ্য করব? আমার সাথে 4-5টা সন্তান নিয়ে তারপর সবাই মিলে আপনার রাগ দেখবো জোট বেঁধে। বেশি না, 4টা ছেলে 1টা মেয়ে নেব, শুধু, কেমন? এর কথায় আরো রেগে গেল জাঙ্কুক। তার দিকে রাগের দৃষ্টিতে তাকাতেই তে 2 ঠোঁট চেপে হাসি আটকালো। জাঙ্কুক তার সাথে কথায় না পেরে রাগে ফুসফুস করতে করতে চলে গেল রুমের দিকে। তে পুনরায় পেছন থেকে চেঁচিয়ে বলল, আরে শুনে যান না, 5টা বাচ্চা আগামী 5 বছরে, দেরি করা চলবে না কিন্তু, বলে দিলাম। বিগত 1 সপ্তাহ ধরে জাঙ্কুকের পিছনে পড়ে আছে তে, উঠতে বসতে ক্ষমা চাচ্ছে, কিন্তু জাঙ্কুক থেকে ক্ষমা করা তো দূরে থাক, সোজা মুখে কথাটা পর্যন্ত বলছে না।
জাংকুক এখন সুস্থ, শরীরে দুর্বলতা আছে কিন্তু জ্বর নেই। তেকে জাংকুকের রুমে ঢুকতে দিচ্ছে না। কি করবে তে কিছুই বুঝতে পারছে না। অপরাধটাও বড়, তাই ক্ষমাটাও সহজে আশা করা যায় না। কিন্তু তের কথা হচ্ছে, জীবনে যে কটা বছর হারিয়ে ফেলেছে সেটা তে চাইলেও ফিরিয়ে দিতে পারবে না, তার সেই ক্ষমতা নেই। কিন্তু এখন জীবনের বাকি দিনগুলো একসঙ্গে সুখে থাকতে চায়, একটা দিনও নষ্ট করতে চায় না। মান অভিমানে একে অপরকে দূরে সরিয়ে রাখতে চায় না। তাকে শাস্তি অন্যভাবে দিক, তারপরও তেকে জাংকুকের আশেপাশে ভিড়তে দিক। হালকা পাতলা কথা অন্তত বলুক তার সাথে, যেটা জাংকুক কিছুই করছে না। তে হতাশ হলো না, জাংকুককে মানিয়েই দম নিবে তার আগে না। তে চেষ্টা চালিয়ে যাবে, সেজন্য আবারও গেল জাংকুকের রুমে। দেখলো রুমের বাতি নিভিয়ে খাটে হেলান দিয়ে কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। তে দরজা লক করে জাংকুকের পায়ের কাছে গিয়ে বসলো। বীর হাতে জাংকুকের পা দুটি ধরলো। জাংকুক নড়াচড়া করলো না, বুঝলো জাংকুক সজাগ আছে, কিন্তু তার সাথে কথা বলতে চায় না বলে ঘুমের ভান ধরে শুয়ে আছে। দু হাতে জাংকুকের পা দুটো ধরে কান্না ভেজা গলায় তে বলতে শুরু করলো, আপনার হারিয়ে ফেলা দিনগুলোর ক্ষতিপূরণ আমি করতে পারবো না, সেই ক্ষমতা আমার নেই। সবকিছু ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। আপনি আমার ফিরে আসার অপেক্ষায় ছিলেন আর আমি আপনার যাওয়ার। আপনাকে ছেড়ে আমি এক মুহূর্তের জন্য ভালো ছিলাম না, সারাক্ষণ আপনার অপেক্ষায় থাকতাম। কখন আপনি যাবেন সেই আশায় দিন পার হতো। আপনাকে ডিভোর্স আমি কখনোই দিতে চাইনি, দিতামও না, বাবা বললেও না। আমার আপনাকে কসম দেওয়ার কথাগুলো বলে গিয়েছিলাম, ছোট ছিলাম। সাথে রাগের মাথায় কি বলেছিলাম আপনাকে সেটা আমি পরদিনই ভুলে গিয়েছিলাম। এখন আপনি বলুন, যেটা মনে নেই সেখানে কিভাবে নিজের ভুল বুঝে ফিরে আসতাম আপনার কাছে। আপনার জন্য রোজ কেঁদেছি, একাকিত্বে জ্বলে পুড়ে ছাই হয়েছি। আপনাকে নীরবে ভালোবেসে গেছি, কাউকে বলতে পারিনি আমার আপনাকে চাই, খুব করে চাই। সত্যি আমি বুঝতে পারিনি আপনি দাদা দাদিকে পাঠাতেন আমাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। আমি আপনার অপেক্ষায় বসেছিলাম শুধু। দাদা জানের মৃত্যুর সংবাদ আমি 1 মাস পর পেয়েছিলাম, আর দাদির মৃত্যুর সংবাদ শুনে আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলাম। 1 সপ্তাহ হসপিটালে ছিলাম। তারপর আমি জানতাম না আপনি বাংলাদেশে থাকছেন বিগত 5 বছর ধরে। যেদিন এখানে আসি সেদিনই জানতে পারলাম, তার আগে আমাকে কেউ কিছুই বলেনি। আপনি ছাড়া সত্যি জীবন অচল। আমার প্রতিটা নামাজের মোনাজাতে থাকতেন আপনি। দোয়া করতাম আপনাকে ফিরে পাওয়ার, সংসার করার। প্লিজ আমাকে একটা সুযোগ দিন নিজের ভুলটা শুধরে নেওয়ার। আমি আপনার অপরাধী, তারপরও একটা সুযোগ চাচ্ছি। কথা দিচ্ছি জীবনের কখনো একটা মুহূর্তের জন্য আপনাকে ছেড়ে যাব না আমি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। সত্যি আমি আর এই দূরত্ব মেনে নিতে পারছি না। অন্তত একটু সুযোগ চাই জীবনের বাকি দিনগুলো আমি আপনার সাথে কাটাতে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, প্লিজ। কথাগুলো বলতে বলতে ঝরঝর করে কেঁদে দিল তে। সত্যি অপরাধ বোধে তে নিঃশেষ হয়ে যাচ্ছে। জাংকুকের ক্ষমা না পেলে মরেও শান্তি পাবে না। মন ছটপটে জাংকুকের পা ধরে কেঁদে চলেছে, কিন্তু জাংকুকের কোনো ভাবাবেগ নেই। কষ্টটা আরো বাড়লো তার। তে জাংকুকের দুপা আরো খানিকটা জোরে চেপে ধরে কাঁদতে লাগলো। নিজের অপরাধ বোধে দুঃখে দুঃখে মরে যাব আমি। সত্যি বুঝতে পারিনি বিষয়গুলো এতটা জটিল হয়ে যাবে। যদি জানতাম মরে গেলে। তে
কথাগুলো শেষ করার আগেই আচমকাই জাঙ্কুক থেকে টেনে তার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরতে ধরতে বলল, উফ, তোমার এই ফেচফেচ করে কান্নায় আমার মাথা ব্যথা করছে। কান্না বন্ধ করো, নয়তো রুম থেকে বের করে দেব। জাঙ্কুকে জড়িয়ে ধরাতে তে বুঝলো তার রাগ কমে এসেছে, হয়তো ক্ষমাও করে দিবে এক সময়। বুকের মধ্যে শান্তি অনুভব করলো। বহুদিন বহু বছর পর তেও জাপটে দু হাতে জাঙ্কুককে জড়িয়ে ধরে নিঃশব্দে কেঁদে উঠল। আপনাকে সত্যি এতগুলো ভালোবাসি, আমি অনেক ভালোবাসি। আমি কোনো ভালো টালো বাসি না, তোমাকে বাসতে পারবো না। নির্ঘাত ফেসে গেছি, এ বয়সে বউ পাবো না বলে এই জন্য মেনে নিলাম তোমাকে, নয়তো কখনোই মানতাম না। তে হাসলো। এ বয়সে বউ পাবেন না? তাহলে জোয়ান বয়সে বিয়ে করলেন না কেন? তাছাড়া আপনি এই বয়সেও যথেষ্ট হ্যান্ডসাম, ফিট এন্ড ফাইন। যে কোনো মেয়ে বিয়ে করতে চাইবে আপনাকে। মোট কথা, আমার জন্য যে এত বছর অপেক্ষা করেছেন তা মানবেন না, তাই তো? আপনি এত তেরা কেন? জাঙ্কুক পুনরায় তেরা ভাবে বলল, শোনো মেয়ে, এ বয়সে আমি বাবা হতে পারবো না। মানুষ কি বলবে, আমার লজ্জা লাগে। জাঙ্কুকের কথায় ভীষণ লজ্জা পেল তে। লজ্জায় মরি মরি হয়ে জাঙ্কুকের বুকে মুখ লুকিয়ে বলল, লজ্জা লাগলে লাগুক, আমি মা হব। জাঙ্কুকের গলায় তৎক্ষণাৎ শুনল না কিছু, প্রায় খানিকক্ষণ পরে শোনা গেল, আচ্ছা, তাহলে 5টা না, 2টো সন্তান নিব, কেমন? 5টা নিলে মানুষ ভাববে আমি বুড়ো বয়সে পাগল হয়ে গেছি। সুন্দরী বউ পেয়ে হুঁশ নাই আমার। 2টো নিলে ভাববে না আমি হুঁশেই আছি, তাই 2টো সন্তানই নিব, কেমন? তে লজ্জায় নাক মুখ খিচে পড়ে রইল জাঙ্কুকের বুকে। একটু করে বলল, আচ্ছা।